বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক নিয়ে, উষ্ণতা শীতলতা নিয়ে আমরা বছরের পর বছর আলোচনা করে চলেছি। বিশেষ করে গত কয়েক বছর এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কার প্রাপ্তি কি, শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কি মিলছে। অনেক রকমের আশ্বাস, অনেক রকমের বিশ্বাস আস্থাহীনতার মধ্য দিয়ে চলেছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফর করে আসলেন, দুদিনের সফর, এবং এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক এবং 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী এই মেয়াদে তিনি হবার পরে এর আগেও ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন, তবে এটি তার রাষ্ট্রীয় বা সরকারি সফর, এবং ভারতীয় নতুন সরকার গঠিত হবার পরে এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। মূলত এই সফর এবং তার সূত্র ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং তার চারপাশে আরও ভূ রাজনীতি বা আঞ্চলিক রাজনীতির নানা বিষয় আসে নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাসায় বাংলাদেশের এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এবং আমার ডানে রয়েছেন অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর রাশেদ আল মাহমুদ। তুমি স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এটা আপনার কাছ থেকে শুনতে চাই যে আমি ঠিক প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে না গিয়েও যদি বলতে চাই, সফরটি সম্পর্কে আপনার মূল্যায়ন একজন ডিপ্লোম্যাট হিসেবে। ধন্যবাদ আপনাকে। আমার কয়েকটা অনুভূতির কথাই বলি। একটা হচ্ছে যে এই সফরের পরে যে জয়েন্ট স্টেটমেন্টটা ইস্যু করা হয়েছে, সেটাকে দেখে আমার মনে হচ্ছিল যে এটা একটা শব্দের ফুলঝুরি যদি বলি, বিভিন্ন ধরনের শব্দ চয়নের মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ককে ভবিষ্যৎমুখী কীরকম হতে পারে তার একটা চেহারা দাঁড় করাবার চেষ্টা করা হয়েছে। আমি কয়েকটা জিনিস বলি, যেমন ধরুন, অল এনকাম্পাসিং পার্টনারশিপ দ্যাট ট্রান্সেন্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এক্সট্রাঅর্ডিনারি রিলেশনশিপ, ট্রান্সফরমেশনাল রিলেশনশিপ, ফিউচার ওরিয়েন্টেড পার্টনারশিপ। তো কাজেই অনেকগুলো শব্দ কিন্তু ব্যবহার করে ভবিষ্যৎমুখী চেহারাটাকে তৈরি করবার চেষ্টা করা হয়েছে। তার পাশাপাশি আরেকটা যেটা আমার কাছে মনে হয়েছে, এই পুরো ভিজিটটার আপনি যদি বলেন দর্শন বা তার ডিরেকশন, সেই দিক থেকে এটা লং অন ভিশন বাট শর্ট অন ডেলিভারি, অর শর্ট অন ইস্যুস যদি আমি বলি আমাদের দিক থেকে। কেন বললাম যে ধরেন ভিশনগুলো বেশ বড় একটা ভিশন নিয়ে কথাবার্তা হয়েছে, এবং সেই ভিশনটা যদি বলেন যে আঞ্চলিকভাবে আমরা একসাথে কাজ করার একটা প্রচেষ্টা, সেটাকে যদি আমি ইতিবাচকভাবে দেখি, পাশাপাশি কিন্তু এর মধ্য দিয়ে ভারত যে বাংলাদেশকে চায় তার একটা প্রতিদ্বন্দ্বিতার জন্য, আর সেই জিনিসটা কিন্তু স্পষ্ট। তো কাজেই এই আলোচনা অন্যের সঙ্গে লড়াইয়ে বাংলাদেশ, সেটাই ধরেন এখানে তৃতীয় পক্ষ উপস্থিত নাই, কিন্তু এখানে তৃতীয় পক্ষের একটা যদি বলেন প্রচ্ছন্ন উপস্থিতি কিন্তু লক্ষণীয়, এবং সেই জায়গাটাই ভারতের লক্ষ্য সেখানে পৌঁছানো, এবং তাতে বাংলাদেশকে কীভাবে পাওয়া যেতে পারে সেই প্রচেষ্টাটা কিন্তু এখানে বেশ আমি বলবো যে অবভিয়াস, স্পষ্ট আছে, যদি যা মানে একটু চেষ্টা করলে সেটা বোঝা যায়। এবং সেখানে 2-3টা আইডিয়া আমি যদি বলি, আইডিয়াগুলো আমাদের জন্যও উপাদেয় হতে পারে, কিন্তু আমি বলবো যে সেটা লক্ষণীয়। একটা হচ্ছে যে ধরেন নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ এনার্জি নেটওয়ার্ক যেটাকে বলা হচ্ছে, অথবা নেপাল থেকে আমাদের 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ভারতের যে সম্মতির লাভটা, এটাকে আমি মনে করি একটা ইতিবাচক জিনিস, এবং এইটা ইতিবাচক, এবং ট্রান্সফরমেশন যদি সত্যি সত্যি এটা ভালো কাজ করে, সেটা যদি ফেয়ারলি কাজ করে, তাইলে কিন্তু এটা কিন্তু এই অঞ্চলের জন্য, কারণ এখানে আমাদের ক্যাপাসিটি ওয়াইজ যদি বলে বা পোটেনশিয়াল যদি বলেন এনার্জি, এই ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান মিলে কিন্তু আমরা বেশ বড় একটা জায়গায়, ভালো একটা জায়গায় যাবার সুযোগ আছে, যদি আমরা সেটাকে বললাম যে ফেয়ারলি হ্যান্ডেল করতে পারি, ইকুইটেবলি হ্যান্ডেল করতে পারি, এবং মোটামুটি একটা কোলাবোরেটিভ ফ্রেমওয়ার্কের মধ্যে রেখে যদি এই অঞ্চলের এনার্জি পোটেনশিয়াল আছে সেটাকে ব্যবহার করতে পারে। তো এই জায়গাতেই প্রথম কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে, আমাদের অঞ্চলে, অন্য অঞ্চল বাদ দিলাম, বাইলেটারাল আপনার এনার্জি ট্রানজ্যাকশান থেকে এই প্রথম কিন্তু আমরা বেরিয়ে
ট্রাইলেটারাল অর কোয়াড্রিলেটারাল একটা অ্যারেঞ্জমেন্টের দিকে যাচ্ছি। তো কাজে এটা একটা আমি মনে করি যে সম্ভাবনাময় একটা জায়গা। এখন সেটার ব্যবহারের উপর নির্ভর করে সে সম্ভাবনাটা কতটা আছে। আরেকটা জায়গা আমাদের জন্য ইতিবাচকভাবে দেখতে পারি, সেটা হচ্ছে যে গ্যাঞ্জেস ওয়াটার এগ্রিমেন্টটা যেটা আমাদের শেষ হয়ে যাবে, সেটার ব্যাপারেও তারা মোটামুটি টেকনিক্যাল একটা কমিটি ফর্ম করেছেন এবং সেই কমিটি কাজ শুরু করবে। এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ 2 বছরের মধ্যে 2026 সালেই কিন্তু এই এখনকার চুক্তিটা শেষ হবে, তারপরে এটা চেহারা কী হবে সেটা ভারতীয় কোনো গণমাধ্যম বলছে এটা চুক্তি নবায়নও হয়ে গেছে এবং সেটি নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষোভ প্রকাশ করেছে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট এগুলো। হ্যাঁ, আপনি যেটা বলছেন এখানে আমি আর একটু পরে কথা বলবো, বাট আপনি যেটা বলছেন সেটাও আছে এবং সেখানে আমার ধারণা যে এটা ইতিবাচক, সিদ্ধান্তটা ইতিবাচক, কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু জটিলতার ইঙ্গিত কিন্তু এখনই পাওয়া যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগত ধারণা যে এই নদীর পানি বন্টন বা নদী পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কের ভালো অভিজ্ঞতা, কম ভালো অভিজ্ঞতা দুটোই আছে। এবং সেই জায়গাতে ধরেন 96 সালের এই ভারত বাংলাদেশের মধ্যে এই গঙ্গা চুক্তি নিয়ে যেটা হয়েছিল 30 বছরে, এটাকে আমি একটা ভালো অভিজ্ঞতা হিসেবে ধরি। এবং সেই ভালো অভিজ্ঞতা যেই পদ্ধতিতে আমরা সফলতা পেয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আমরা সেই পদ্ধতি, কূটনীতি সেই পদ্ধতিটা ব্যবহার করিনি বলেই কিন্তু তিস্তাতে কিন্তু আমরা আটকে গিয়েছি। এখন আমার কাছে ভয় হচ্ছে যে এখনও আমরা কি সেই ধরনের জটিলতার মধ্যে আটকে না যাই। তার কারণ যেটাকে বলা হয় যে আমরা নিজের উপর অতিমাত্রায় আত্মবিশ্বাসী যদি হয়ে থাকি, আমি সেটা ভারত বা বাংলাদেশ দুই দিকের থেকেই বলছি, তাহলে কিন্তু আপনি যে কথাটা বলছিলেন যে পশ্চিমবঙ্গের থেকে যে আমরা আওয়াজ পাচ্ছি সেটা কিন্তু আমাদের জন্য ভালো খবর নয়। তার কারণ পশ্চিমবঙ্গ যদি সেখানে ইতিবাচকভাবে সাড়া না দেয় তাহলে কিন্তু গঙ্গা চুক্তিতেও জটিলতা হওয়ার আশঙ্কা থাকবে। তো কাজে ইতিমধ্যেই তিস্তা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট জেরবার হয়ে আছি। এবং এখন তার তিস্তার চুক্তি আলোচনার মধ্যে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আমরা কথা বলছি তিস্তা প্রকল্প নিয়ে। কাজে এইটাও আরেকটা জায়গা আছে। আর যদি বলেন আপনি বড় আইডিয়ার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক, তার অংশ হিসাবে আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেলওয়ে নেটওয়ার্ককে কানেক্ট করা, আইডিয়া হিসাবে ভালো, কিন্তু এর মধ্যে একটা কৌশলগত বা স্ট্র্যাটেজিক ডাইমেনশন কিন্তু আছে এবং সেটা কিভাবে প্লে আউট করবে সেটা এখনও বলা মুশকিল। আর লাস্টলি যেটা বলবো যে ধরেন আরেকটা ভিশন এখানে বলা হচ্ছে যে ডিজিটাল অ্যান্ড গ্রিন পার্টনারশিপ, এটা ভালো। এটা ডিজিটাল ইকোনমিতে রূপান্তরিত হচ্ছে। এশিয়ার বহু দেশে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আমরা এখনও সেই জায়গায় যাইনি, কিন্তু আগামীর অর্থনীতি, পৃথিবীর অর্থনীতিটা তো ডিজিটাল হবে। তো কাজে সেই জায়গায় যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে সেটা ইতিবাচক হবে বলে আমি মনে করছি। কিন্তু আমি যদি এবার আমাদের স্বার্থে জায়গাগুলো আসি, অনেকগুলো জায়গাতে কিন্তু আমার ধারণা স্পষ্ট কোনো উচ্চারণ নেই। কিন্তু এখন সেটা কিভাবে আগামী দিনে আমরা এটা নিয়ে কী করব সেটা নিয়ে পরে আলোচনা। প্রফেসর তিতুমীর। জি, ধন্যবাদ। বাংলাদেশ ভারত সম্পর্ক আলোচনা খুবই জরুরি, যদিও অনেক বেশি আমরা আলোচনা করি। তবে সবচেয়ে বেশি যে কথাটা নিয়ে আমরা বেশি আলোচনা করি না সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক পুরো মাত্রাই হচ্ছে রাজনৈতিক, এবং আরও পরিষ্কার করে বললে হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপের। তাহলে রাজনৈতিক হস্তক্ষেপ বলতে অনেক সময় সেটা কিন্তু পক্ষে যায়। যেমন হচ্ছে যে আমাদের স্বাধিকার আন্দোলনের ক্ষেত্রে ভারত যে আমাদের সাথে যে ভূমিকা নিয়েছিল সেটি নিঃসন্দেহে বাংলাদেশ রাষ্ট্র তৈরির ক্ষেত্রে বড় রকমের ভূমিকা রেখেছে। অর্থাৎ অধিকারের পক্ষে রাজনীতিগতভাবে দাঁড়ানোর চেষ্টা। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে আমরা 2008 থেকে লক্ষ্য করছি যে ভারত আসলে, বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিব এর বাংলাদেশে আগমন এবং তৎকালীন এর সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সাথে যে কথাবার্তা এবং ভারতের রাষ্ট্রপতি
প্রণব মুখার্জির যে তার জীবনী থেকে আমরা লক্ষ্য করেছি যে ভারত রাষ্ট্র ও আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে। তাহলে এক ধরনের এর আপনার এভিডেন্স আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভারত নিজেকে দাবি করে যে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এবং বাংলাদেশে যদি আপনি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্যদের বক্তব্য শোনেন, তাহলে সেই বক্তব্যে একটা বিষয় আসে, সেটি হচ্ছে যে ভারতের আস্থা অর্জন করায় এই সরকার ক্ষমতায় আছে, বা আস্থা অর্জন করার জন্য চেষ্টা করা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য। তার মানে হচ্ছে যে আপনার এই যে রাজনৈতিক স্বাধীনতার অধিকারকামীর মানুষের পক্ষে দাঁড়ানো ভারত এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সেই রাষ্ট্র আপনার একটা ওয়ান পার্টি ডমিনেন্ট একটা স্টেটের দিকে দিয়ে যাচ্ছে। এটাকে আমরা কিভাবে দেখব? কারণ এটা নিঃসন্দেহে ভারতের যদি যে আকাঙ্ক্ষার কথা ভারত বলে, সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আমাদের যে ওয়ান পার্টি ডমিনেন্ট একটা স্টেট হচ্ছে, এটা আসলে গণতন্ত্রের সাথে কী রকম যায়। এবং আরেকটি প্রশ্ন সবাই করে থাকেন, যেগুলোর উত্তর আমাদের একাডেমিকদেরও খোঁজা দরকার, কূটনীতিবিদদেরও খোঁজা দরকার, রাজনীতিবিদদেরও খোঁজা দরকার, যেখানে আমাদের অধিকার আদায়ের সংগ্রামে ভারত আমাদের সাথে এসেছে। তারাই আজকে আপনার ক্রমাগতভাবে এই পরিস্থিতির দিকে যাচ্ছে। তাহলে একটা ভারত বলছে যে তার নেইবারহুডে এটা দেখতে চায়। তাহলে নেইবারহুডে যদি গণতান্ত্রিক আবহ থাকে, তাহলে তো ভারতের জন্যেই সেটা একটা আপনার প্রতিবেশীর জন্য সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। তাহলে এই প্রশ্নটা কিন্তু তাদের করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্ষেত্রে সেগুন বাগিচার তেমন ভূমিকা নাই, একই কায়দায় আপনার চাণক্যপুরীরও কিন্তু খুব একটা ভূমিকা নেই। পরিস্থিতিটা হচ্ছে যে ভারতের সকল রাজনৈতিক মহলের মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে যে আপনার বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা কিভাবে হবে। এটা জনগণের সাথে জনগণের হবে, না রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হবে, না দেশের সাথে দেশের হবে। এই প্রশ্নটা কেন করা দরকার? কারণ প্রতিবেশীর মধ্যে দেখা যাচ্ছে যে যারা ভালোবাসা অর্জন করেছিল, কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, সেখানে যে আমার বন্ধুত্বর এর ভূমিকা রেখেছে, সে আস্তে আস্তে সেই সম্পর্কটা বাংলাদেশে এখন একটা ভারত বিদ্বেষের পর্যায়েও কিন্তু আমরা শুনে থাকি, যেটা কোনো মতেই কাম্য হতে পারে না। তাহলে কাম্য পরিস্থিতি একটা হচ্ছে গণতান্ত্রিকতা, একটা হচ্ছে অধিকার, এবং তিন হচ্ছে যে সুপ্রতিবেশীমূলক সম্পর্ক জনগণের সাথে। এই তিনটি বিষয় কিন্তু খুবই জরুরিভাবে দেখা দরকার। এবং এটা যদি না দেখা যায়, তাহলে আপনি যদি বড় ধরনের লক্ষ্য ঠিক করেন, ভীষণও ঠিক করেন, তাহলে মিশন কিন্তু কাজ করবে না। তারপরে আপনি যদি কারিগরিভাবে যদি আলোচনাগুলো দেখেন, তাহলে পাঁচটি যে বিষয়, সেই পাঁচটি বিষয়ে কিন্তু বড় রকমের প্রশ্ন করছে। যেটা আগে এভাবে অনেকে বলতে পারেন বা বলা শুনি, সেটি হচ্ছে যে বাংলাদেশের ইন্ডিয়া প্রবলেম, বাংলাদেশের ইন্ডিয়া প্রবলেম। তাহলে কি পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে যদি আপনি মূলত প্রধান ইস্যু আসলে, হ্যাঁ, পানির ক্ষেত্রে খেয়াল করেন, এখন কিন্তু ন্যারেটিভটা চেঞ্জ করা হচ্ছে যে ওখানেই তো পানি নাই, এখানে পানি কি হবে। তাহলে উজান এবং ভাটির যে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং সেই আইনের প্রতি একনিষ্ঠ হওয়া, সেইখানে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ উজান এবং ভাটির পানির ব্যাপারে একটা আন্তর্জাতিক ব্যাপার আছে, কিন্তু এখানে ন্যারেটিভটা বলা হচ্ছে যে আমার তো উপরেই পানি নেই, তাহলে নিচে পানি আসবে কিভাবে। এবং যে কারণে কিছুক্ষণ আগে যে গঙ্গার যেটা একটা গ্যারান্টি ক্লজও ছিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু পানি পাওয়া যায়নি। তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাবোধের মাধ্যমে যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক, সেইখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা। আমাদের স্বপ্ন, আমরা জোট নিরপেক্ষতার স্বপ্ন, সেই স্বপ্নটা ছিল হচ্ছে ট্রান্স এশিয়ান রেলওয়ে হবে,
যেমন আপনি যদি থাইল্যান্ডে যান, লেখা থাকে AH, মানে এশিয়ান হাইওয়েজ 1, যেটা সুকুম্বিত রোড দিয়ে যায়। তাহলে এখন দেখা যাচ্ছে যে রেলটা হয়ে যাচ্ছে আপনার হচ্ছে শুধু ভারতের একটা রাষ্ট্রের সাথে আরেকটি আপনার একটা রাজ্যের সাথে আরেকটি রাজ্যের সংযোগ ব্যবস্থা। এটা কিন্তু ট্রান্স এশিয়ান রেলওয়ে হচ্ছে না। তাহলে এটা দ্বিতীয় প্রশ্ন। কানেক্টিভিটির কথা মানে হচ্ছে আমরা এশিয়া অঞ্চলের এর যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। তাহলে এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে একেবারেই আলোচনা হচ্ছে না, সেটা হচ্ছে বলছে, এবং ওই আপনার আর যে জয়েন্ট স্টেটমেন্ট ওখানেও আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত সাগর ডক্ট্রিনের মধ্যে যাচ্ছে। সাগর ডক্ট্রিন মানে হচ্ছে যে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দি রিজিয়ন। এই ডক্ট্রিনের মূল বৈশিষ্ট্য, যেটা আপনার জন্য খুব জরুরি, কারণ আপনি বঙ্গোপসাগর নিয়ে একটা আলোচনা করেন, কনভারসেশন। এখানে বলা হচ্ছে যে বঙ্গোপসাগরের আসলে এটা হচ্ছে ভারতের একটা লেক। এখানে সবাই কাজ করবে, সেটা আপনার ভারত হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, চীন হতে পারে, জাপান হতে পারে, কোরিয়া হতে পারে। তা না করে এইটার স্বাভাবিক জিম্মাদার হচ্ছে ভারত। এবং খেয়াল করবেন যে চুক্তিগুলো আগেও সই হয়েছে, বিশেষ করে ম্যারিটাইম এবং যে সার্ভেলেন্স সিস্টেম, সেটা কিন্তু ওই সাগরের মধ্যে দিয়ে আগেই সই হয়েছে এবং সেটা এবার পরিষ্কার করে আছে। তাহলে এইটা কি হবে? এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে আপনার বাণিজ্যে আপনার একটা তো আমরা জানি যে সরকারি পথে বাণিজ্য এবং বেসরকারি পথে বাণিজ্যের মধ্যে বড় রকমের ফারাক আছে। কিন্তু যে প্রশ্নটা আমরা আলোচনা করছি না, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা যদি চিন্তা করি, তাহলে এই দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, আমরা যেটা অর্থনীতির ভাষায় বলি ট্রেড ক্রিয়েশন, এটা কি হওয়ার আদৌ সম্ভাবনা আছে কিনা? এটা একটা মৌলিক প্রশ্ন। কারণ হচ্ছে যে প্রতিটি রিপোর্ট, সেটা বিশ্বব্যাংকের হোক, এশীয় উন্নয়ন ব্যাংকের হোক, সবাই বলছে যে দক্ষিণ এশিয়া হচ্ছে লিস্ট ইন্টিগ্রেটেড রিজিয়ন। আপনি FTA করেন, PTA করেন, আগে আমরা সার্কের অধীনে অনেক কিছু করার চেষ্টা করার পরে সেটা তো এখন সার্ক বলে, সেটা তো তারপরে বিমস্টেক আসলো। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাণিজ্য বাড়া, ট্রেড ক্রিয়েশনের আসলে দক্ষিণ এশিয়ায় ক্ষমতা আছে কিনা। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে কি এখান থেকে অর্থনৈতিকভাবে কি অগ্রগতি ঘটবে। বরং ট্রান্স এশিয়ান, আমি যদি থাইল্যান্ডে যেতে পারতাম, আমি যদি চায়নায় যেতে পারতাম, আমরা যেভাবে গেছি, বাংলাদেশ রাষ্ট্র যদি আপনি চিন্তা করেন, এটা কি, এটা ছিল হচ্ছে যে মৌসুমী বায়ুর বহনের মাধ্যমে আমাদের মৌসুমী বায়ু যখন পশ্চিম দক্ষিণ দিকে দেখতো, তখন জাহাজগুলো সুমাত্রায় যেত, আর উত্তর পূর্ব যখন যেত তখন ওইখান থেকে আসতো। তো সেইটা নিয়ে তো কোনো আলোচনা নেই। তাহলে আমাদের দুইজনের আপনার আর লাভটা কি হবে? পঞ্চমত যেটা হচ্ছে আমাদের একের প্রতি আর একজনের সম্মান বোধ, অর্থাৎ হচ্ছে যে বর্ডারে যে মৃত্যুরগুলো ঘটনা ঘটছে। তাহলে আপনি যদি দেখেন যে 5টা মূল বিষয়, পানি আন্তর্জাতিকতার সাথে সম্পর্কহীনতা করে আস্তে আস্তে পিছিয়ে আসা, দ্বিতীয় হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থায় যে ট্রান্স এশিয়ান, অর্থাৎ এশীয় অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা না করে একটা রাজ্যের থেকে আর একটা রাজ্যে যোগাযোগ ব্যবস্থা, তৃতীয় হচ্ছে যে বঙ্গোপসাগরের যে অসীম ক্ষমতা, সেইটাকে সাগর ডক্ট্রিনের মধ্যে নিয়ে এসে একটা সার্ভেলেন্সের মধ্যে নিয়ে বঙ্গোপসাগরকে নিজের মধ্যে জিম্মাদারি করা, চতুর্থ হচ্ছে যে বাণিজ্যর যে বিস্তৃতি, সেটা তো পূর্ব এবং পশ্চিমের যে বিস্তৃতি, সেই বিস্তৃতি বোধের ব্যাপার, আর পঞ্চমত সবচেয়ে বড় জিনিস, সেটি হচ্ছে যে আমরা যদি সম্পর্কের এত উচ্চমাত্রা থাকতো, তাহলে নেপাল থেকে তো একজন লোক বিনা ভিসায় ভারত যেতে পারে। তাহলে তো আমাদের ঘোষণা আসা উচিত ছিল যে বাংলাদেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক এতটাই উষ্ণ মাত্রার যে ভিসা মুক্ত প্রবেশাধিকার। তাহলে জনগণের সাথে জনগণের সম্পর্কের ওই অধিকারটা কোথায়? জি,
অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আপনি বলবেন, কিন্তু একটা বিষয় অনেকে মনে, যেমনটা আপনি বলছেন যে এটা রাজনৈতিক হস্তক্ষেপের একটা সম্পর্ক, তার ইতিবাচক দিক দেখিয়েছেন, নেতিবাচক প্রভাব কি সেটা দেখিয়েছেন, এবং একটা সাধারণভাবে পারসেপশন যে আমাদের কারেন্ট রিজিম ভারতের উপর রাজনৈতিকভাবে অনেক বেশি নির্ভরশীল, এবং এই নির্ভরশীলতা যখন থাকে তখন আসলে দর কষাকষির অবস্থানটা অনেক দুর্বল হয়ে যায়, এবং কেউ কেউ এটাও মনে করেন যে জয়েন্ট স্টেটমেন্ট যেটি, সেখানেও এটা একটা এক ধরনের প্রকাশ দেখা যায় যে এটা কতটা দুর্বল। এবং চুক্তি বা সমঝোতা যেগুলো গত কয়েক বছরে, 15 বছরে অসংখ্য সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, চুক্তি হয়েছে, এবারও 60টা নতুন, 3টা পুরনো, অনেকে মনে করেন এর বাইরেও আরও অনেক কিছু থাকতে পারে, প্রকাশ্য অপ্রকাশ্য অনেক কিছু জানা যায় না, কিন্তু যেগুলো হচ্ছে সেগুলো মোরলেস বলা যেতে পারে যে সেগুলো ভারতের স্বার্থই সংরক্ষণ করছে অনেক ক্ষেত্রে, খুব বেশি যে বাংলাদেশের স্বার্থ সেখানে সংরক্ষণ। অনেকে মনে করেন ভবিষ্যৎ আগামী দিনে বাংলাদেশের নিরাপত্তার জন্য এটি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, এই সমস্ত সমঝোতা চুক্তি, এবং সেগুলো থেকে বেরিয়ে আসবারও কোনো সুযোগ থাকবে কিনা ভবিষ্যতে একজন ডিপ্লোম্যাট হিসেবে আপনার কাছে, সেটাও আমার বোঝার যে যদি কখনো মনে হয় এই সরকার ক্ষমতায় থাকলে তার মনে হতে পারে, অন্য সরকার আসলে মনে হতে পারে যে না, এটা আমার দেশের স্বার্থের অনুকূলে নয়, সেখান থেকে বেরিয়ে আসবারও সুযোগ থাকবে কিনা সেটা একটু বোঝা দরকার। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন কথাটা খানিকটা সত্যতা তো আছেই। তার অর্থ হচ্ছে যে গত 15 বছরে ভারতের সাথে ধরেন আমাদের প্রায় 100-র উপরে আমরা বিভিন্ন ধরনের, আমি যদি বলি চুক্তি, সেটা আপনি এমইউ থেকে শুরু করে এগ্রিমেন্ট, যে ফরম্যাটেই চাই, আমি সাধারণভাবে চুক্তি হিসেবে বলছি, এর সবগুলোর কিন্তু দায় আমাদের আছে। কারণ এই দায়টা কিন্তু সরকারের না, এটা দেশের দায়। তার কারণ হচ্ছে সরকার পরিবর্তন হলেও কিন্তু রাষ্ট্রে রাষ্ট্রে যে সম্পর্ক সেটা কিন্তু থাকে, এবং আপনি যিনি সরকারে থাকেন তিনি সেটা সই করেন, কিন্তু দায়টা কিন্তু রাষ্ট্রের থেকে যায়। তো কাজেই এই চুক্তিগুলোর সামগ্রিক দায়ভার আমাদের যেটুকু, আমাদের বাংলাদেশ হিসাবে অংশীদার হিসাবে যেটুকু থাকার সেটা আমাদের থাকবে। এখন সেটা কতটা আমরা পারবো তার সেটাও আপনি ইঙ্গিত করেছিলেন। এখানে আমি একটুখানি বলি, ধরেন লাইন অফ ক্রেডিট যেটা আছে এলওসি, 2010 সালে ভারত এবং দুইবারে মিলিয়ে আমাদের $8 বিলিয়ন মতো লাইন অফ ক্রেডিট দিয়েছে। 15 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আপনি $2 বিলিয়ন আমরা ব্যবহার করতে পারিনি। এখন প্রশ্ন হল যে কারণটা কি? এখানে আমার ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে দুই দিকে সক্ষমতার ঘাটতি আছে, যে আমরা যেটা ইচ্ছা করছি বা যেটা প্রত্যাশা করছি সেই প্রত্যাশাকে আপনি সিস্টেম আপনাকে সেটা সাপোর্ট করতে পারছে না। তো কাজেই এই যে আমরা ধরেন 100টার মতো এগ্রিমেন্ট সাইন করেছি, আপনার এই একটা ইস্যু দিয়ে আমি সেটা বুঝলাম, তাহলে 100টার দায় আমাকে তো নিতে হলে সেই দায়টা তো অনেক বড় দায় বলাই বাহুল্য, এবং সেই ক্ষেত্রে যদি কখনো এটা পরিবর্তন করতে হয়, কিন্তু এটা কঠিন কাজ এই কারণে যে আপনার যথেষ্ট যুক্তি দিয়ে তো আপনাকে সেই কাজটা করতে হবে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেটা আপনার প্রত্যাশিত পরিমাণে আলোচনার সুযোগ থাকে সেখানেও কিন্তু রিল্যাক্টেন্স থাকে, আলোচনা সহজে এটা করতে চায় না। কারণ যে কোনো চুক্তি একটাকে যদি নিয়ে আপনি এটা মানে রিওপেন করেন, তাহলে কিন্তু সেখানে আবার নতুন করে জটিলতা তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকে। তো এখানে আমি আরেকটু আপনি যে বলছেন সেখানে একটু যোগ করি, সেটা হলো যে ধরেন প্রফেসর রাশেদ তুমি যেটা বলছিলেন, অনেকগুলো বিষয় তিনি নিয়ে আসছেন। এখন এখানে আমাদের প্রাপ্যতার বাইরেও আমি একটা যদি বলি, সকলের প্রাপ্যতার ভিত্তিতে বাংলাদেশের দিক থেকে আমরা কি প্রত্যাশাটা করেছিলাম। 2010 সালে যখন চিটাগং এবং মংলা বন্দর উন্মুক্ত করা হয় ভারতের জন্য, তখনকার প্রেক্ষাপটে কিন্তু এটা একটা বিপ্লবী সিদ্ধান্ত বলতে পারে। আমার নিজের উপলব্ধি হচ্ছে যে তখন আমাদের প্রত্যাশাটা ছিল এইরকম, যে আমরা ভারতের জন্য খুলে দিয়েছি, নেপালের জন্য খুলে দিয়েছি, ভুটানের জন্য খুলে দিয়েছি, মানে একটা ওপেন রিজিওনালিজম, কনসেপ্ট অফ ওপেন রিজিওনালিজমের দ্বারটা খুলে দেওয়া হলো, এবং তাতে করে কিন্তু এই সকলের জন্য উন্মুক্ত, আমি যেমন সকলের জন্য উন্মুক্ত করলাম, আমার জন্যও সকল উন্মুক্ত করবে, এই প্রত্যাশা নিয়ে আমি করেছিলাম। এবং প্রফেসর রাশেদ যে কথাটা বললেন খুবই সত্যি কথা, যে এখন ধরুন 15 বছর ধরে অনেক কানেক্টিভিটি ডেভেলপ করেছে, কিন্তু কানেক্টিভিটি আমরা কি ভারতের বাইরে কি কোনো কানেক্টিভিটি ডেভেলপ করেছে প্র্যাকটিক্যালি? আমি কি এখানে বলা আছে যে রেলে নেপালে এবং ভুটানে মালপত্র নিয়ে যাওয়া যাবে,
আমার তো রাস্তাই আছে, সেই রাস্তাটা ব্যবহার কতটা হচ্ছে? আমার রাস্তা থাকতে শুধু রেলের কথা কেন উল্লেখ করো যে তার অর্থ কি রাস্তা আমি নিতে পারবো না? তো এখন এই জায়গাগুলোতে আমি যখন আরেকজনের রাস্তা ব্যবহার করার জন্য দাবি করি, তখন তো অন্যেরও দাবি থাকবে, তারও সেই সুযোগটা পাওয়া উচিত বলে মনে করি। তো কাজে এই ওপেননেসের ধারণাটার আমার ধারণা যে এটাকে আত্মস্থ করতে হবে, সেটা শুধুমাত্র আমার ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে ওপেননেস, আমার ক্ষেত্রে সেটা নয়, সেটা কিন্তু আমার মনে হয় কনসেপ্ট হিসাবে খুব ভালো হয় না। এবং বাংলাদেশের দিক থেকে তখনকার এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত ছিল এবং সেই সিদ্ধান্তটা এখনও আরও বাস্তবায়িত হোক, এটা দক্ষিণ এশিয়ার জন্য বা দক্ষিণ এশিয়ার বাইরেও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথেও আমাদের কানেক্টিভিটির জন্য জায়গা তৈরি করুক, ক্ষেত্র তৈরি করুক, সেটাই আমাদের প্রত্যাশা হিসেবে রইল। এরপরে যেটা ধরেন আপনি আরও একটা জায়গায়, এই যে প্রফেসর সাহেব বলছিলেন যেটা, যে আমরা ইন্ডো প্যাসিফিক ভিশনটার মধ্যে অনেকগুলো নতুন উপাদান, এবং ভারতের পররাষ্ট্র সচিব মহোদয় কথা বলেছেন, টাইমস অফ ইন্ডিয়া সেটা ক্যারিও করেছে কিন্তু দেখলাম, যে তিনি বলছেন যে বাংলাদেশ সাগর ডক্ট্রিনে তারা অংশীদার হবে। এটা কিন্তু আমরা নতুন শুনছি। ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বা এই ইন্ডো প্যাসিফিক মানে এই ফ্রেমওয়ার্কটার মধ্যে আমাদের অবস্থান কিন্তু আমরা স্পষ্ট করে ধরে রেখেছি। ইন্ডো প্যাসিফিক আউটলুকের মধ্য দিয়ে আমরা কিন্তু বলে দিয়েছি। তার আগে আপনি 2019 সালে ডালিয়ানে, চীনের ডালিয়ানে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা 5 পয়েন্টস দিয়েছিলেন। পরে দিল্লিতে সেটা তিনি রিটারেট করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক সামিটে। তো কাজেই সেটা, এবং সেটার মধ্যে দুইটা মূল বিষয় যেটা ছিল, একটা হচ্ছে যে এটার প্রধান বিষয়টা হচ্ছে অর্থনৈতিক, আমরা এর সাথে থাকতে রাজি আছি। সেটা আপনি যদি বিআরআই বলেন চীনের, সেখানেও আমরা অর্থনৈতিক বিষয়াবলী নিয়েই আমরা থাকতে আগ্রহী। চীনের এটার অন্য কী আছে সেটাতে আমরা মোটেও আগ্রহী না। একইভাবে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতেও আমরা বারবার বলছি যে আমরা সামরিক বিষয়ে আগ্রহী নই, আমরা অর্থনৈতিক বিষয়ে আগ্রহী, এবং আমরা ইনক্লুসিভ চাই, সকলের জন্য অংশগ্রহণ যাতে এটাতে থাকে। আমরা কারোর বিরুদ্ধে ব্যবস্থাতে বা যাওয়ার কোনো আমাদের চিন্তা নাই, এবং সেটা আমরা স্পষ্ট করেছি। কিন্তু আপনি যদি এখন লক্ষ্য করেন, এই সাগর বলেন বা ইন্ডিয়ান ভিশন ফর ইন্ডো প্যাসিফিক, তার মধ্যে কিন্তু একটা বড় সিকিউরিটি কম্পোনেন্ট কিন্তু আছে। এখন যদি আপনি আমাকে বলেন যে আমরা সাগর ডক্ট্রিনে আমরা রাজি হয়েছি, তার অর্থ কি আমরা আমাদের অবস্থানের পরিবর্তন করেছি? আমরা কি ভারত যেভাবে চীনকে দেখে সেইভাবে দেখার চিন্তা করছি বা সেই ধারণাটা গ্রহণ করেছি? এই প্রসঙ্গগুলো কিন্তু আমার মনে হয় যেটা পরিষ্কার হওয়া দরকার। কারণ এই জায়গাটাতে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কদিন পরে চীনে, চীনারা কিন্তু জানতে আগ্রহী হবে যে এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো কি তোমরা কি এর সাথে একমত কি একমত না। এবং আমাদের যে পররাষ্ট্রনীতির মৌলিক কিছু উপাদান বা প্রধান আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। ঠিক আছে, আমরা সকলের সাথে সম্পর্ক এই তাত্ত্বিক ভিত্তিতে চালিয়ে যাচ্ছি, এবং বাস্তবতার ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের জন্য প্রযোজ্য। তার কারণ আমরা যে আমদানিটা করি, সেই আমদানিটাই আমাদের রফতানি হিসাবে যায়। তো কাজে সেই চেইনের মধ্যে ভারত যেমন যুক্ত, চীনও একইভাবে যুক্ত, ইউরোপিয়ান ইউনিয়নও একইভাবে যুক্ত, মার্কিন যুক্তরাষ্ট্র একই চেইনের অংশ। কিন্তু কাজে আমাদের বাস্তবতা কিন্তু আমাদেরকে নির্দেশ করে যে আমরা কোনো পক্ষে গিয়ে অন্য পক্ষের বিপক্ষে কাজ করব, সেই সুযোগ আমাদের নাই। তো কাজেই এখন যে নতুন ধারণাগুলি যেগুলো এখানে এবার আলোচনায় এসছে বা যেগুলি প্রকাশিত হচ্ছে, সেই ধারণাগুলোর ব্যাপারে আমাদের দিক থেকেও কিন্তু স্পষ্ট অবস্থান প্রয়োজন। তা না হলে কিন্তু জনমনে বিভ্রান্তি হবে, এবং আমাদের যারা পার্টনার বা অংশীদার আছেন তাদের কাছেও কিন্তু আমাদের প্রশ্নের সম্মুখীন হবে। ডক্টর তিতুমির, আপনি বলবেন, জাস্ট আমি একটু তিস্তার প্রসঙ্গটাও আলোচনার মধ্যে আনতে চাই যে এটা তো বাংলাদেশের সঙ্গে ভারতের সেই মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন থেকে প্রচুর আলোচনা হয়েছে এবং হচ্ছে না, এবং এমনও বলা হচ্ছে যে এই দুই সরকার থাকাকালীনই হবে, যদিও দুই সরকারের মেয়াদ বাড়ছে একটার পর একটা নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এখন তিস্তা প্রকল্প যেটা বাংলাদেশ করতে চায়, যেটাতে চীন বলছে যে তারা সহায়তা করবে, এখন কয়েক মাস ধরে ভারতও বলছে যে তারা এখানে সহায়তা করবে এবং এই প্রকল্পে তারা যুক্ত হতে চায়। কিন্তু আমার পানির সমস্যার তো সমাধান বা তিস্তা চুক্তি না করে এই আমাদের প্রকল্পে তাদের এই যে যুক্ত হওয়ার আগ্রহ, এটাকে আপনি কিভাবে দেখেন? এবং আমার আরেকটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে থাকবে যে তিস্তার এই প্রকল্প নিয়ে আমাদেরকে কেবল আমরা জানি চীন চাইছে বলেই হয়তো ভারত এখানে
আর্থিক সহায়তা মানে লোন দেওয়ার, আসলে এর বাইরে তো আর কিছু না, তারা এর সঙ্গে যুক্ত হচ্ছে, তার বারে অন্য কোনোভাবে আমাদের ভাববার কোনো সুযোগ আছে কি না, যেহেতু পানি পরিবেশ এগুলো নিয়ে আপনি নিজেও যথেষ্ট কাজকর্ম করেন। জি, অসংখ্য ধন্যবাদ। এইবারের যে মানে যে আপনার দুই দেশের যে বক্তব্যটা উপস্থাপন করা হয়েছে, সেখানে একটা বিষয় খুব পরিষ্কার, সেটি হচ্ছে যে পুরোটাই কৌশলগত এবং নিরাপত্তাগত, এবং সেখানে আপনার ইন্দো প্যাসিফিক এবং সাগর ডক্ট্রিনের মধ্যে দ্বন্দ্বটাও কিন্তু পরিষ্কার। কারণ যখন ইন্দো প্যাসিফিক নিয়ে বলা হয়, তখন বলা হয় হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন ইন দ্য প্যাসিফিক। এবং আমার আপনাদের দুজনের কাছে আমি ছোট্ট করে একটু শুনতে চাই, বুঝি এই কনসেপ্টটা আসলে ভারত মন থেকে পছন্দ করে কিনা সেটাও না। আমার পরিষ্কার বক্তব্য, কারণ হচ্ছে যে আমি কিছুদিন আগে আছে হয়তো কোয়াডে বা ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, কিন্তু আসলে তারা মন থেকে এটা চায় কিনা না, তারা কিন্তু পরিষ্কার। আপনি যদি ভারতীয় পত্রপত্রিকায় দেখেন, এই বিষয়ে কিন্তু পরিষ্কার বঙ্গোপসাগর সম্পর্কে ভারতের অবস্থান, এবং এই সম্পর্কর অবস্থান কিন্তু আজকের না। সালমান খুরশিদ যখন ফরেন মিনিস্টার ছিলেন, তখন হিন্দু পত্রিকায় উনি পরিষ্কার বলেছেন যে বঙ্গোপসাগরে কি হবে সেটা তো আমরা দেখব। এবং একইভাবে যখন 2+2 আলোচনাটা যেটা হয়েছে নয়াদিল্লিতে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী, সেখানেও কিন্তু এই বিষয়টা কিন্তু খুব পরিষ্কার। তাহলে প্রশ্নটা হচ্ছে যে অবাধ, মুক্ত বা স্বাধীন, মানে ওপেন, এবং আপনার এই যে ইন্দো প্যাসিফিকের মূল বক্তব্য, এটার সাথে সাংঘর্ষিক কিনা। কারণ সাগর বলছে হচ্ছে, খেয়াল করেন, প্রথমেই কিন্তু পরিষ্কার তারা সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দি রিজন। তার মানে মূল কি ডিটারমিনেন্ট হচ্ছে সিকিউরিটি। তার মানে ইন্ডিয়ান স্টেট একটা সিকিউরিটাইজেশনের যে প্রক্রিয়া, একদিকে হচ্ছে পপুলিজম, আর একদিকে হচ্ছে যে নিরাপত্তা। এবং আমরা যদি পরিষ্কার করে, এবং আমরা খেয়াল করেছি যে ভারতের বিদেশ মন্ত্রী কিন্তু ইন্ডিয়া বলতে উনি অতটা নিজেকে মানে ইজি ফিল করেন না, উনি বলেন হচ্ছে ভারত। এবং উনি যে নতুন বই লিখেছেন সেখানেও কিন্তু ভারত বলেছেন। এবং এই ভারতের অর্থাৎ মিথকে ইতিহাস বানিয়ে যে তৈরি করার চেষ্টা, সেইটা কিন্তু খুবই পরিষ্কার। কারণ আমাদের ম্যাপগুলো আছে, আপনার পাশে স্ক্রিনে ম্যাপ দেখা যাচ্ছে, ম্যাপগুলো কিন্তু পরিষ্কার। ভারত বলতে কতটুকু, একটা হচ্ছে জিওগ্রাফি আর একটা হচ্ছে রাষ্ট্র, এটা কিন্তু পরিষ্কার করতে হবে। কারণ হচ্ছে যে আপনার যে ভারত বলে যে রাষ্ট্র আর ভারতীয় ভৌগোলিক অবস্থান এক না। এবং আপনি যদি লক্ষ্য করেন যে ভারতের যদি কথা, এই কথাগুলোও যদি খেয়াল করেন, তাহলেও কিন্তু আমির খসরুর আগে কেউ কিন্তু কবিতা গানেও এই কথাগুলো বলেন। তাহলে আপনি খেয়াল করেন, পুরো প্রক্রিয়াটার মূলে আছে সাগর ডক্ট্রিন, এবং এটা সিকিউরিটি। এবং আমরা পরিষ্কার করে দেখিয়েছি যে পানি হচ্ছে নিরাপত্তার। এখন আপনার ভারতের যারা নীতি নির্ধারণ নিয়ে লেখালেখি করেন, তারা কিন্তু আজকে প্রশ্ন করছেন যে পাকিস্তানের সাথে যে ভারতের পানির যে বন্টন চুক্তি, এটাকেও বাতিল করতে হবে। তার মানে আন্তর্জাতিক নীতি, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে ওপেন এবং ফ্রি ইন্দো প্যাসিফিকের যেটা, বা বাংলাদেশের যে বক্তব্য ওপেন ইন্দো প্যাসিফিক আউটলুক, বা আসিয়ানের যে বক্তব্য, অর্থাৎ সব জায়গায় কিন্তু বক্তব্যের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে সমাধান করে ফেলব। এখানে বড় রকমের একটা কন্ট্রাডিকশন আসছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা বললাম যে পানির ক্ষেত্রে তারা এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের ব্যাপারটা দেখাচ্ছে, কিন্তু ভারতীয় সংবিধানবেত্তা আমাদের সংবিধানবেত্তার চেয়ে অনেক পণ্ডিত, তারা জানেন যে এটা একান্তই রাষ্ট্রীয় ব্যাপার।
তাহলে আপনি তো সেটা দেখাতে পারেন না। এবং এটা আমরা কিন্তু আজকে নতুন দেখছি না, আমরা ল্যান্ড বাউন্ডারি সেটেলমেন্ট করছি অনেক আগে, আর ভারত কত পরে করেছে। সেটা কোনো নতুন কোনো কিছু না। ঠিক একই ব্যাপারে আমরা এশিয়ান হাইওয়ের কথাটা তো সবাই বলছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, তাহলে সেই ভিশন অর্থাৎ হচ্ছে ওপেন রিজিয়নালিজম। আমরা চাই যে মুক্তভাবে সবার সাথে যাইতে, কিন্তু তা না করে আমরা যখন প্রথমে করলাম কি বিসিএম করলাম, বিবিআইএম করলাম, বিভিন্ন রকমের করলাম, কিন্তু পরে এসে দেখা গেল যে মোটর চুক্তিটাও ভারত ভুটানে যাচ্ছে শেষ করে দিয়ে বিমস্টেক, বিসিআইএম, এই বহুত রকমের কথাবার্তা। তাহলে কিন্তু যোগাযোগটা একেবারেই ভারত থেকে, ভারতের একটা রাজ্য থেকে আর একটা রাজ্যের ব্যাপার হয়ে যাচ্ছে। তার মানে এশীয় অঞ্চলের কোনো ব্যাপার নেই। তৃতীয় হচ্ছে যেটা বাণিজ্যের, আমার বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষায় ভারতের আসলে কতটুকু অবদান করার, এগুলো কিন্তু আমাদের কোনো ইমোশনের ব্যাপার না। আমরা তো সবাই কৃতজ্ঞ যে ভারত, যেটা আমি শুরুতে বলেছি, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ইতিবাচক থেকে নেতিবাচক রাজনৈতিক হস্তক্ষেপের মধ্যে চলে গেছে এবং এটা একটা সিকিউরিটি ডক্ট্রিনের মধ্যে চলে গেছে। এইটাই হচ্ছে আপনার সেই জন্যে বাংলাদেশের ইন্ডিয়া কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশ রাষ্ট্র দেখেন, খেয়াল করেন, আমরা কিন্তু ওপেন এবং ফ্রি যেতে, আমরা আমদানি করছি চীন থেকে, ভারত থেকে, রপ্তানি করছি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপে। আমরা চাই যে বঙ্গোপসাগরে আমরা তেল অনুসন্ধান করব, আমরা হচ্ছে নীলাভ অর্থনীতি করব, আমরা সব করব, সবার অংশগ্রহণ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র করবে, থাইল্যান্ড করবে, আসিয়ানের লোকরা করবে, সবাই করবে। কিন্তু আপনি দেখেন কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না আমাদের, যেখানে প্রচুর পরিমাণে হাইড্রোকার্বন রিজার্ভ আছে, আমরা কিন্তু করতে পারছি না। তারপরে আপনি খেয়াল করেন, যদি নিউক্লিয়ারের দিকে যান, সেখানেও কিন্তু একটা ভারতীয় অংশগ্রহণ রয়েছে। তার মানে প্রশ্নটা হচ্ছে যে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কর যে মূল কাঠামো, অর্থাৎ একে অপরকে আমরা রেসপেক্ট করব, শ্রদ্ধাবোধ করব এবং ডায়ালগ করব এবং কমিউনিকেট করব এবং ওপেন রিজিয়নালিজম। তার মানে পুরোটার মূল প্রশ্নটা হচ্ছে যে আপনার মুক্ত আঞ্চলিকতাকে, এইটার বিশ্বাস ভারতের নেই। এবং ভারত, মহাভারত এবং ভারতকে, যেটা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে তার নতুন পুস্তকে উপস্থাপন করেছেন, মানে মোদির আরএসএস থেকে, যেমন এখন তো পরিষ্কার যে এই যে আপনার দ্বিজাতি তত্ত্বের জনক হচ্ছে সাভারকার, ঠিক একই কায়দায় যেটা হচ্ছে যে পৃথিবীর এখন বড় রকমের যে ভারতের যে এই যে ভারত কথাটা এবং সেইখানে যে বিষয়টা, তো এইটা একটা বড় রকমের প্রশ্ন হয়েছে। তবে আমি আশার দিকও দেখি। আশার দিক হচ্ছে কি, আমাদের এদেশে ওয়ান পার্টি স্টেট ডমিনেন্স শুরু হয়েছে, কিন্তু ভারতে কিন্তু আপনার ইন্ডিয়া জোটের কিন্তু একটা অগ্রগতি ঘটেছে। তার মানে ভারত নিজেও কিন্তু নিজের মধ্যে দ্বন্দ্ব করছে যে আসলে ভারত কি একটা সিকিউরিটি স্টেট হবে, যেটা সে সবসময় করছে, কারণ তার যে পরিমাণ কিন্তু ক্ষমতা কি আছে, কারণ তার যে আপনার প্রতিরক্ষা খাতের ব্যয় জিডিপির তুলনায় যে হারে বেড়েছে, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি, এর বাড়ার হার মানে অ্যাক্সিলারেশন। এইটা করে আপনার যেটা দাঁড়িয়েছে, সেইখানে ভারতের রাষ্ট্রের সামনে, কারণ আমরা তো খুব পরিষ্কার যে আগামী 50 বছরেও কোনো ট্রেড ক্রিয়েট হবে না, এটা তার ক্যাপাসিটি নেই। কারণ হচ্ছে যে ভারতের, আপনি যদি খেয়াল করেন ভারতের মৌলিক অর্থনৈতিক বিষয়গুলো, সেখানে কি সারা পৃথিবীর দরিদ্র মানুষ এক করলে ভারতের দরিদ্র মানুষের সমান হবে। আপনি যদি খেয়াল করেন সামাজিক যেগুলো আপনার নির্দেশক আছে, সেগুলোতে সবচেয়ে পিছিয়ে আছে। হ্যাঁ, ভারতের বাজারটা বড় নিঃসন্দেহে, কারণ ভারত হচ্ছে বিশ্বের জনবহুলতম দেশ। তো এইখানে প্রশ্নটা আসলে আমাদের দেখতে হবে যে 3টা প্রশ্ন করে আমি অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের কাছে শুনতে চাই যে ওপেন রিজিয়নালিজম তারা মানে কিনা, প্রশ্ন।
দ্বিতীয় হচ্ছে এটা ইন্দো প্যাসিফিকের সাথে সাংঘর্ষিক কিনা, তৃতীয় হচ্ছে যে যে আমাদের যে নেইবারহুড, এই নেইবারহুডের সবার স্বাভাবিক আপনার অগ্রগতি এবং প্রগতির জন্য যে সবার সাথে যে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার পক্ষে সে না হচ্ছে সে তার আঞ্চলিক মোড়ল হিসেবে পক্ষ। এই তিনটা প্রশ্ন, অনেক মৌলিক তিনটে প্রশ্ন প্রফেসর তিতুমিরের আমি মনে করি খুবই প্রণিধানযোগ্য, এটি নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং একই সঙ্গে আমি যে তিস্তার প্রসঙ্গটা বারবার আনছি কেন, এটা মানুষের এক ধরনের কৌতূহল আছে। তিতুমির এর আগেও বলছিলেন যে পারস্পরিক মর্যাদার সম্পূর্ণ মানে সম্মান বোধ থাকা দরকার, পারস্পরিক মর্যাদা বোধটা থাকা দরকার, সম্পর্কটা সেরকম হওয়া উচিত। সেই জায়গায় আসলে আমরা কি দেখতে পাই, বা এই ধরনের সফর আমি জানি না, এটা যেমন ধরেন বর্ডারের প্রসঙ্গটা আলোচনার মধ্যে এসছে, এই আলোচনার মধ্যে এই সামিটে এই প্রসঙ্গ আসে কি না, ট্রেড নিয়ে যে গ্যাপ বা কালচারালি অনেক রকমের প্রবলেম আছে, এগুলো আসলে এখানে আলোচনা আসে কি না বা আলোচনা হয় কি না, না হলে কেন হয় না, সেটাও একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। খুব কম, প্রসঙ্গ এখন অনেকগুলো আছে। আপনি তিস্তা নিয়ে বললেন এবং এটা জনমনে বেশ আলোড়িত হচ্ছে এবং আলোড়িত হওয়ার কারণও আছে। তার কারণ হলো যে তিস্তা এগ্রিমেন্ট বা চুক্তি যেটা 11 সালে সই হওয়ার পর্যায়ে ছিল, চূড়ান্ত পর্যায়ে ছিল, শুধু সই হওয়ার বাকি ছিল। তো কাজেই এটা আনুষ্ঠানিকতার বিষয়টা চুক্তি হিসেবে বলছি, কিন্তু এটা এখন ধরেন গত 11 সাল থেকে আজ পর্যন্ত কিন্তু সেটা করা যায়নি। এখন এই ক্ষেত্রে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে কিন্তু আমরা অঙ্গীকার পেয়েছি রিপিটেড। তো কাজেই সেই জায়গাটায় এবারের আলোচনায় বা যেটুকু আমরা জানতে পেরেছি প্রকাশিত হয়েছে তাতে এই বিষয়টা নিয়ে কথাবার্তা নাই। এখন এখানে আমাদের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিস্তা চুক্তিটা কিন্তু খালি আনুষ্ঠানিকতা নয়, এটা কিন্তু আমার অধিকারের প্রকাশ, স্বীকৃতি। তার কারণ আমি শেয়ারিং অফ ওয়াটার্স, কমন রিভার যেহেতু আছে, তার আমার ন্যায্য অধিকার যেটা আছে পানির হিস্যার, সেটার আমার অধিকারটা প্রতিষ্ঠার বা প্রকাশের কিন্তু একটা জায়গা এটা। তো এখন যখন আপনি চুক্তির ব্যাপারে কথা বলছেন না বা পানি বন্টনের বিষয়টা নিয়ে কথা বলছেন না, তখন আমার অধিকারটা কোথায় থাকলো? এবং এখানে যে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, যে অধিকারটা কিন্তু শুধু তিস্তা নয়, আরও 53টা নদীর উপর কিন্তু সমভাবে বর্তায়। তো কাজে আমার অধিকারটা কিন্তু সর্বত্র বিরাজিত এবং সেটার প্রকাশ এবং স্বীকৃতি রিপিটেডলি আমার দরকার। তো কাজে এইটার বিষয়ে কিন্তু কোনো কথা এখানে নাই। এবার যেটা হয়েছে, আরও একটা জিনিস হয়েছে, দুটো জিনিস হয়েছে সেটা বলবো। একটা হচ্ছে ধরেন 11 সালে আমরা যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করেছিলাম, সেখানে কিন্তু ভারত বাংলাদেশ স্বীকার করেছিল যে এই নদী, কমন নদীগুলো বেসিন ওয়াইজ ট্রিটমেন্ট হবে, অর্থাৎ এগুলো বেসিন ভিত্তিতে আমরা এগুলো নিয়ে এগুলোর ব্যবহার, পানি বন্টন এবং ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। এই কনসেপ্ট থেকে কিন্তু বেরিয়ে এসেছি। এবারে বলা আছে যে তিস্তা বাংলাদেশ অংশে ভারত কনজারভেশন এবং ম্যানেজমেন্টের জন্য সাহায্য করতে তার একটা ডেলিগেশন পাঠাবে। তাহলে ভারতের অংশ কোথায় গেল? আর ভারতের অংশ না দিয়ে আপনি বাংলাদেশ অংশে করলে পানিটা কোত্থেকে আসবে? এটা আমার কাছে জিনিসটা মানে বুঝতে অসুবিধা হচ্ছে স্বাভাবিক জিওগ্রাফিক কনটেক্সট থেকে। আর লাস্টে যেটা বলবো যে ধরেন এখন এই যে পানি তো আর পানি না, এখন পানি তো ক্লাইমেট ইস্যুর সাথে জড়িয়ে গেছে। তো কাজে এখন আমি যদি পানি না পাই, আমার পানি ফ্লো কমে গেলে তো দক্ষিণ থেকে সমুদ্রে পানি ঢুকবে এসে। তো কাজেই এমনিই আমরা এই জলবায়ু সংক্রান্ত জটিলতার মধ্যে আটকে আছি। তার মধ্যে যদি এই বিষয়গুলো নিয়ে আপনি কনসেপচুয়ালি এবং ন্যারেটিভ ওয়াইজ এত শিফট হয়, তাহলে তো এক পর্যায়ে গিয়ে বলবে যে না, এটা তো এটা আর আলোচ্য বিষয়ই নয়। তো কাজেই এখানে আমি মনে করি যে তিস্তা নিয়ে আমাদের জনমনের যে উৎকণ্ঠা বা জনমনে যে আগ্রহ, সে বিষয়টার প্রতি সম্মান রাখা উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে কিন্তু পানি বন্টনের বিষয়টা বলছেন, কিন্তু এখানে কিন্তু পানি বন্টনের বিষয়টা না। এবং যে প্যারাগ্রাফটা আছে আমি যদি পড়ে শোনাই, এটাকে কোয়ালিফায়ার, 3-4টা কোয়ালিফায়ার দিয়ে বলা হয়েছে। আমি একটু পড়ি। উই উইল কন্টিনিউ টু এনগেজ ইন প্রায়োরিটাইজিং the exchange of data and in formulating the framework for interim water sharing based on the recommendation of the Joint Rivers Commission. খুবই জটিলভাবে জিনিসটা, এই সেন্টেন্সটা ফর্মুলেট করা হয়েছে। এটা দিয়ে কি আপনি তিস্তা বোঝাচ্ছেন? শব্দ নাই তো, তিস্তা কথা তো বলা নাই। এবং সেখানে বলছেন যে প্রায়োরিটাইজ করবেন, আপনি এটাকে কি বলে এক্সচেঞ্জ অফ ডেটা।
তিস্তা ওয়ার চুক্তি তো তারপরে আবার জয়েন্ট রিভার কমিশনের বৈঠক কয়বার হয় কিনা 2 বছর ধরে তো নাই। তো কাজেই এমনভাবে জিনিসগুলো করা হচ্ছে যে এই পানিটা কিন্তু আমাদের জীবন মরণ বিষয়। তো কাজেই এই পানি নিয়ে আমাদেরকে কিন্তু আমাদের বক্তব্য যেটা বলিষ্ঠভাবে বলে যেতেই হবে, এবং শুধু বলা নয়, এই অধিকারটা রক্ষার জন্য আমাদের যতখানি সক্রিয় হওয়া দরকার ততখানি সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করছি। তা না হলে এটা কিন্তু এজেন্ডা থেকে বেরিয়ে যাবে এবং সেটা আমাদের জীবনযাত্রা, জীবন জীবিকা এটা ক্ষতিগ্রস্ত করার একটা আশঙ্কা থাকলো। তিতুমিরের 3টে পয়েন্ট নিয়ে আপনি কিছু বলুন। না, যেটা আমি তো ওপেন রিজিওনালিজম কথাটা বলছি, যেটা তো আমরা তো ভারতের সাথে শুধু কানেক্টিভিটি চাই না, আমরা তো এই পুরো অঞ্চলে কানেক্টিভিটি চাচ্ছি, কারণ এটা আমার এক্সিস্টেন্সের বাস্তবতার সাথে এটা জড়িত। তো কাজে এটা আমি একেবারেই ওনার সাথে একমত, এবং সেটা আমরা চাই এবং সেটাই হওয়া বাঞ্ছনীয়। স্যার, ফাইনাল রাউন্ড, সো জি জি কনক্লুড করে আনতে হবে। জি, আমরা তো একটাই চাই যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা তৈরি হয়েছিল হচ্ছে অধিকার বোধ থেকে, যেটা দিয়ে আমি শুরু করেছি। সেই জন্য আন্তর্জাতিক যে আইন এবং রীতিনীতির অধিকার অনুযায়ী আমাদের ন্যায্য হিস্সা হওয়া দরকার। সেটা পানির ক্ষেত্রে হওয়া দরকার, এবং পানির ক্ষেত্রে ভারতের সাগর যে কথা বলছেন, আমরা চাই যে সাগর মাথা থেকে সাগর পর্যন্ত এর অধিকার হতে হবে। অর্থাৎ গঙ্গা একটা বেসিন, ব্রহ্মপুত্র আর একটা বেসিন, মেঘনা আর একটা বেসিন। এই 3 বেসিন না হলে আপনি তো খেয়াল করছেন যে সুন্দরবন পুড়ে যায় কেন? কারণ লেভেলটা উঠে যায়। আর পানি বারবার আমাদের এই জলবায়ু পরিবর্তনের সমস্যাটা হচ্ছে কেন? এই একই সাথে। তাহলে আমরা এটা চাই। দ্বিতীয় চাই হচ্ছে যে আমরা যোগাযোগ ব্যবস্থা দেখতে চাই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আমরা একটা রাজ্য থেকে আর একটা রাজ্যের দেখতে চাই না। তৃতীয় হচ্ছে যে আমরা বাণিজ্য করতে চাই সবার সাথে। চতুর্থ আমরা দেখতে চাই হচ্ছে যে আমরা এখানে শান্তি দেখতে চাই, আমরা এখানে কোনো নিরাপত্তা রাষ্ট্র দেখতে চাই না, এবং সেটা সাগরের নাম দিয়ে আমরা রাবণ দেখতে চাই না। আমরা সেইটা দেখতে চাই না, তাহলে আমাদেরকে সেটা পরিষ্কার করতে হবে। এবং পঞ্চমত, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ আছে। তারা চায় যে হচ্ছে যে আপনার আর বহু রকমের বিকল্পের মধ্যেই একটা বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যবোধ, আমরাও সেরকম দেখতে চাই। আমরাও দেখতে চাই যে গণতান্ত্রিক পারস্পরিক শ্রদ্ধাবোধ, আমাদের প্রতি একের প্রতি আর এক সম্মানবোধ। এবং বর্তমানে যে আন্তর্জাতিকভাবে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, সেটা আপনি ওপেন ফ্রি ইন্দো প্যাসিফিক বলেন, আমরা সেটাও দেখতে চাই। আমরা দেখতে চাই হচ্ছে যে আমরা এই কথা সবাই জানি যে বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা মেটানোর জন্যে যে উৎপাদন এবং বাণিজ্য এবং যে সমস্ত দরকার, সেটা প্রতিবেশী ভারতের পক্ষে আমাদের দেয়া সম্ভব না। একইভাবে আমরা এটাও জানি যে কোনো একক পরাশক্তি দিতে পারবে না। আমরা এটাও জানি, যেটা জানা খুব দরকার, সেটা হচ্ছে ব্যালেন্সিং অ্যাক্ট, কিন্তু এটার একটা ইলাস্টিসিটি আছে, যেটা কিন্তু একসময় যে হয়ে যায়। তাহলে আমাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমরা অবাধ, মুক্ত, স্বাধীন, অন্তর্ভুক্তমূলক, শান্তিপূর্ণ বঙ্গোপসাগর দেখতে চাই। এবং এই দেখার সাথে কিন্তু আপনার যে কোনো সাধারণ জনগণ, তাদের একটা ঐক্য আছে, এবং এই ঐক্য কিন্তু আজকের না। আপনি খেয়াল করেন, ওয়ারি বটেশ্বরে আমার যে চাল পাওয়া গেছে, সেই চালটা কিন্তু আপনার হচ্ছে রাইস জ্যাপোনিকা। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে এই চীন থেকেও আমাদের এখানে এসেছে। তাহলে হচ্ছে যে আমরা সব সময় আমাদের এইখান থেকে অতীশ দীপঙ্কর গেছে। তার মানে বাংলাদেশ হচ্ছে এমন একটা রাষ্ট্র দেখতে চায়, যে রাষ্ট্রে আসলে সবার সাথে অন্তর্ভুক্ত হতে চায়, যেটা আমাদের মূল লক্ষ্য। কিন্তু কোনোভাবেই রাজনৈতিক হস্তক্ষেপ দেখতে চায় না, বরং আমরা বন্ধুর মাধ্যমে অধিকারের যাত্রায় সামিল হতে চাই। কিন্তু হস্তক্ষেপের সামলানো কোনো মতেই কোনো প্রতিবেশীমূলক সম্পর্কের সামনের অগ্রযাত্রা সামনে পাবে না। এবং এ কথা ভুলে গেলে চলবে না, বাংলাদেশের আপনার স্থান কম হতে পারে, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং অধিকার এবং একমাত্র রাষ্ট্র দক্ষিণ এশিয়ায়,
যে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে রাষ্ট্র তৈরি করেছে। এই কথা কিন্তু চাণক্যপুরীর লোকদেরকে জানা থাকা দরকার। অ্যাম্বাসাডর হুমায়ুন কবির, আমি সেটাই বলবো যে ধরেন আমরা নিকট প্রতিবেশী এবং সেই হিসাবে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছে, সেটা সম্মানজনক ভিত্তিতে হোক, শান্তিপূর্ণ হোক এবং সুষম হোক, এটা কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা। এবং বাংলাদেশের মানুষ, আমরা এইটুকু বলতে পারি যে গায়ে পড়ে গিয়ে কারোর সাথে ঝগড়া করার মানসিকতা নাই। এবং যেটা প্রফেসর সাহেব বললেন সত্যি কথাই, যে আমাদের মানুষ তাদের ভাগ্য উন্নয়নে তারা সচেষ্ট আছে এবং আমরা আমাদের যে অবস্থান সেটা সম্পর্কে আমরা সচেতন। এবং বাংলাদেশের দিক থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ভারত আমাদের প্রতিবেশী, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। বাংলাদেশ চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং আমাদের দিয়ে কারো ক্ষতি হবে না, এই কথাটা আমরা তাদেরকে নির্দ্বিধায় বলতে পারি। এবং সেটাই কিন্তু আমাদের দিক থেকে তাদেরকে আশ্বস্ত করা, এবং আমরাও তাদের দিক থেকে একইভাবে আশ্বস্ত হতে চাই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সের তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর রাশেদ মাহমুদ তিতুমির এবং অ্যাম্বাসাডর হুমায়ুন কবির, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আবারও আলোচনা করলাম আমরা বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি। এই সম্পর্কটা আসলে কীরকম, অনেকে অনেক অভিষিক্ত করেন, অনেক টার্মিনোলজি ব্যবহার করেন, কিন্তু এটা আসলে স্পষ্ট নয়। কথাগুলো থেকে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধের একটা অভাব আছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা অন্তত এই সম্পর্কের ক্ষেত্রে সেখানেও একটা বড় ঘাটতি আছে। এবং অধিকারের প্রশ্ন যদি বলা হয়, বাংলাদেশের অধিকারটা সুরক্ষিত হচ্ছে না। এখানে সম্পর্কটাকে একজন অতিথি চিত্রায়িত করেছেন এটা রাজনৈতিক হস্তক্ষেপের সম্পর্ক হিসেবে, এবং এই রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে এক ধরনের অসন্তোষও আছে বাংলাদেশের জনগণের মধ্য থেকে। কিন্তু আমার দুই অতিথি এক বাক্যের শেষ প্রান্তে এসে বলেছেন, এবং তাদের মধ্যে তো একজন মুক্তিযোদ্ধা আমার ভাই যিনি বসা আছেন, যে বাংলাদেশ আসলে বাংলাদেশের জনগণকে, হয়তো আয়তনে দেশটা ছোট, জনসংখ্যায় তাদের চেয়ে ছোট, কিন্তু যে জনসংখ্যা সেটাও পৃথিবীর বহু দেশের চাইতে অনেক বেশি। এবং এই জনসংখ্যা তার চাইতে বড় কথা হচ্ছে দেশটির মানুষ এই অঞ্চলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেটা কিন্তু সবার মাথায়। এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার যে জায়গা সেটা হয়তো অনেক সময় অবদমিত থাকে, কিন্তু গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা এবং তার জন্য যা তার বিভিন্ন সময় লড়াইয়ের যে চেষ্টা, সেটাকে কোনোভাবেই গুরুত্বহীন মনে করবার কোনো কারণ নেই। আরেকটি প্রসঙ্গ আলোচনার মধ্যে এসেছে, সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর কেন্দ্রিক ভাবনার কথা অনেকেই বলছেন, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে বাংলাদেশের চাওয়া, বিশেষ করে বাংলাদেশের জনগণের চাওয়া হচ্ছে এটি অবাধ, মুক্ত, শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বঙ্গোপসাগর। এবং এখানে বাংলাদেশ আসলে যেভাবেই দেখুন না কেন, দর্শকের ভূমিকায় থাকবার কোনো সুযোগ নেই। এখানে বাংলাদেশ তার যেটুকু শক্তি আছে সেটুকু নিয়ে আসলে বাংলাদেশকে খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এবং সেটা যদি বাংলাদেশ করতে না পারে বা নীতি নির্ধারকরা যদি সেই পথে না হাঁটেন, সেটি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক হবে এবং ভবিষ্যতে সেটা অনেক বেশি অশুভ পরিস্থিতি তৈরি করতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।